দর্শক স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ শান্ত। আপনাদের আমাদের এই নিয়মিত অনুষ্ঠানটি 12টায় শুরু হয়। এখনও বিমান দুর্ঘটনার পুরোপুরি ট্রমা কাটেনি সারা দেশে। এখনও বার্ন ইউনিটে দগ্ধ রোগীর চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থা। এবং যেটি এখন পর্যন্ত যতটুকু ভালোর খবর সেটি হলো যে 3টি দেশের বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকরা একটি বোর্ড বসিয়ে এই চিকিৎসা চালাচ্ছেন। চীন, ভারত এবং সিঙ্গাপুর এই 3টি দেশের চিকিৎসক দল রয়েছে এবং সেই সঙ্গে বার্ন ইউনিটের আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন তারাও রয়েছেন। আমরা আশা করি অন্তত যারা এখনও পর্যন্ত চিকিৎসাধীন আছেন তাদের একটি প্রাণও যেন আমরা আমাদের কাছ থেকে চলে না যায়, প্রত্যেকে যেন ফিরে আসে, সেই প্রত্যাশা রেখে শুরু করছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। দর্শক, আজকে আমরা আমাদের বিষয় রেখেছি বিমান দুর্ঘটনা, দায় ও দায়িত্ব। আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার, আপনাকে স্বাগত, এবং রয়েছেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনামটি দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রকাশ্যে নির্দেশ দেন শেখ হাসিনা, বিস্ফোরক প্রতিবেদন আল জাজিরার। বিমান বিধ্বস্তে নিহত আহতদের পরিবারকে সার্বিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে। নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা, প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত আবরারের পরিবারের সাক্ষাৎ। দগ্ধদের চিকিৎসায় চীন, ভারত, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। ডিএনএ টেস্টে 5 মরদেহ শনাক্ত, নিখোঁজের সন্ধানে স্বজনরা। নিহত শিক্ষক শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি। এই পরিবারের ভবিষ্যৎ, এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। এনসিপির অভিযোগ, পরিস্থিতির আড়ালে নাশকতার সুযোগ খুঁজছে আওয়ামী লীগ। কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পরিবর্তিত হচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের জয়ের 2টি বাড়ির খোঁজ পেয়েছে দুদক, প্লটের ভাগ পেয়েছে হাসিনার কার্যালয়ের গাড়ি চালকরাও। সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 ড্রাইভার, বিশেষ সহকারী ড্রাইভার, চিফ ফটোগ্রাফারের ড্রাইভার সহ প্রায় 15 জন ড্রাইভারকে প্লট বরাদ্দ প্রদান করার তথ্য পাওয়া গেছে। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের আলোচনায় যুক্ত হতে পারেন। আজাদ মজুমদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গেল কয়েকটা দিন দারুণ উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে কাটলো পুরো জাতির। একটি বিমান দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় এতগুলো শিশুর প্রাণ চলে যাওয়া, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে। কিন্তু একটি বিষয় আমি নজর কাটতে চাই, সেটি হলো যে যেভাবে জাতি হয়তো এক ধরনের ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু একইভাবে কিছু কিছু পরিস্থিতিতে আমরা দেখলাম যে দারুণভাবে বিভাজনের বিষয়ও এসেছে। এবং যার মধ্যে আমরা যেটি দেখলাম যে লাশ গুমের ব্যাপার, আমি জানি না আসলেই লাশ গুম করা হয়েছে কিনা বা লাশ সরিয়ে ফেলা হয়েছে কিনা। আরও একটি বিষয় খুব আলোচিত, সেটি হলো এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ফায়দা নেয়ার যে এক ধরনের পায়তারা, সেটি আমরা দেখলাম। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের তৎপরতা দেখলাম। তার মধ্যে কিছু আছে যারা হয়তোবা ইমোশনালি করছেন, এবং তবে কখনো কখনো কারোটা দেখে মনে হয়েছে যে এটা ইন্টেনশনালিও করছেন। আমি জানি না আপনি এটি লক্ষ্য করেছেন কিনা বা সরকার কি এই দিকে নজর দিচ্ছে কিনা। ধন্যবাদ। প্রথমত আপনি যে বলেছেন যে আপনি জানেন না লাশ গুম হয়েছে কিনা, আমি মনে করি সাংবাদিক হিসেবে এটা আপনার জানা উচিত ছিল। 3 দিন হয়ে গিয়েছে, আপনারাও তো সময় পেয়েছেন।
নিজস্ব ইনভেস্টিগেশন করার, প্রত্যেকটা সোর্সের কাছে যাওয়ার। আপনারা হাসপাতালে যেতে পারতেন, ফায়ার সার্ভিসের কাছে যেতে পারতেন, আপনারা স্কুল কর্তৃপক্ষের কাছে যেতে পারতেন। আপনারা সেটা করেছেন কিনা জানি না, যদি করতেন তাহলে আমার মনে হয় না আপনার কাছে এই প্রশ্নটা আর আসতো। আপনার মনে লাশ গুম করা হয়েছে কিনা, এ ধরনের ঘটনায় লাশ গুম করা সম্ভব কিনা। যারা লাশ গুম করার কথা বলে তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করার কথা বলে এখানে। কারণ এরকম একটা মর্মান্তিক ঘটনা বা যখন সারা দেশের মানুষ শোকাচ্ছন্ন, তখন কারো কারো ক্ষেত্রে শোকটা হয়ে গিয়েছে আক্রোশে পরিণত হয়েছে। তারা এই শোকটাকে ব্যবহার করে, এই শোকের সময়টাকে ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলার নানাভাবে চেষ্টা করছে। এজন্য লাশ গুমের মতো একটা কল্পিত কাহিনী আপনার আবিষ্কার করেছে। লাশ গুমের কথা কারা বলছে আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। যারা বলছে তাদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের থেকে উস্কানিপ্রাপ্ত, তারা বলছে। এবং কিছু কিছু কালচারাল ফেসিস্ট আছে আমরা দেখেছি, তারা লাশ গুমের কথা বলেছে। জনগণের ইমোশনটাকে কাজে লাগিয়ে মনে করছে যে এইরকম সময়ে যদি এই ধরনের কথা বলা যায় তাহলে মানুষ তাদের কথাটা গ্রহণ করবে এবং মানুষ মনে করবে যে আসলে লাশ গুম করেছে। কিন্তু এইভাবে লাশ গুম করা কি সম্ভব? আপনার এরকম একটা দুর্ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের কাছে রেজিস্টার আছে, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কীভাবে আহতদেরকে কিভাবে আপনার গ্রহণ করেছে তাদের কাছে হিসাব আছে। চাইলে তো এই হিসাবগুলো নেওয়া যায়। এই হিসাবগুলো নিয়ে, এবং আমরা দেখছি এখন পর্যন্ত সরকারের যে তিনটা যে সংস্থাগুলো যে নিহত আহতদের হিসাব দিচ্ছে তাতেও কোনো ধরনের ইনকনসিস্টেন্সি নেই। আইএসপিআর বলেছেন 31 জন মারা গিয়েছেন এই ঘটনা এখন পর্যন্ত। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন 31 জন মারা গিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ বলেছেন 22 জন মারা গিয়েছেন আজকের আগ পর্যন্ত। আজকে দিনে আরও 2 জন মারা গিয়েছেন, 24 জন মারা গিয়েছেন, 5 জন মিসিং আছেন এবং একজন পাইলট মারা গিয়েছেন এবং একজন ইলেকট্রিশিয়ান মারা গেছেন। তাহলে সবার হিসাবটাই আসলে 31-এ এসে দাঁড়াচ্ছে। যখন সব সংস্থা একটা হিসাব দেয় তখন একজন এসে কল্পিত একটা কথা বললেন যে 200 লোক মিসিং, 150 লোক মিসিং, কোনো ভিত্তি নাই। আন্ডার হোয়াট বেসিস ইউ আর টকিং অ্যাবাউট, তাই না? আপনি বলে দিলেন এবং বলে দেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ মনে করলো যে হ্যাঁ তাহলে তো এরকম হতেও থাকতে পারে, কেন এটা বলবেন? এটা যারা বলে এবং যারা বিশ্বাস করে এবং এটা যারা নিজেরা যাচাই না করে এই বিষয়ে মন্তব্য করে, আমি মনে করি প্রত্যেকের এই ঘটনায় এই গুজব ছড়ানোর ক্ষেত্রে দায়িত্ব আছে। এইখানে আমি একটি বিষয় বলতে পারি কিনা যে যেটি আপনি বললেন যে আমরা তো 3টি সংস্থার থেকেই এই যে হিসাবটি আপনি দিলেন আমরাও সেই হিসাবটি পেয়েছি। আমি এখানে তো কথার জায়গাতে বললাম যে জানি না গুম হয়েছে কিনা, তবে একটি বিষয় আপনি এখানে নজর দেন কিনা যে এই লাশ গুমের বিষয়টি গেল 15-17 বছরে কি ঘটেছিল যে কারণে মানুষের মধ্যে একটি পরম্পরার জায়গার থেকে যে কোনো সরকারকেই সন্দেহ করতে চায়? না, 15-16 বছরে কি হয়েছে, লাশ গুম করেছে কিনা এটা আমি তো বলতে পারবো না এই ধরনের ঘটনায়। তো আমি সাংবাদিক হিসেবে অনেকগুলো অগ্নি দুর্ঘটনা কভার করেছি এবং অগ্নি দুর্ঘটনায় ফিগার কিন্তু পরবর্তীতে অনেক সময় ভেরি করে। আপনি যদি দেখেন বেলি রোডের আগুনের ঘটনাটা দেখেন, প্রথমে যেই মৃত্যুর কথা বলা হয়েছিল পরবর্তীতে সেই ফিগারটা কমে এসেছে। কারণ কিছু দেহ এমনভাবে ঝলসে যায়, সেটা কি একটা মানুষের মৃতদেহ নাকি 2টা মানুষের মৃতদেহ অনেক সময় বোঝা যায় না। তবে আমার যেটা মনে হয় যে আমি শেষ করি। আপনার যখন এই চুড়িহাট্টায় আপনার আগুনের ঘটনা ঘটলো তখনও কিন্তু একই ঘটনা ঘটেছে। প্রথমে যে ফিগারটা বলা হয়েছে পরবর্তীতে সেই ফিগারটা কমে এসেছে। ইভেন এই ক্ষেত্রেও আমি বলবো যে এই মুহূর্তে আপনার সিএমএইচে মর্চুয়ারিতে আমরা বলছি কি 5টা মৃতদেহ আছে, কিন্তু আমি সরকারের পক্ষ থেকে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা নিশ্চিত হয়েছি যে 3টি মৃতদেহ আর 8টি আছে খণ্ডিতাংশ। এগুলো কি একটা মৃতদেহের অংশ নাকি আলাদা আলাদা অংশ এখনও আমরা নিশ্চিত না। 11টা ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে এবং সব সিমটম দেখে ওখানকার ডাক্তাররা ধারণা করছেন সংখ্যাটা 5ও হতে পারে, 6ও হতে পারে। ডিএনএ স্যাম্পলের জন্য আমরা অপেক্ষা করছি। তো এইরকম ক্ষেত্রে মৃতের সংখ্যা 1-2 জন বাড়তে পারে, আবার 1-2 জন কমতেও পারে। এইটা খুব বেসিক একটা জিনিস। আপনি এর আগে নিজে দেখেছেন বাংলাদেশে অগ্নি দুর্ঘটনায় মৃত্যু এটাই প্রথম না, এর আগে অনেকগুলো বড় বড় অগ্নি দুর্ঘটনা ঘটেছে এবং সেই ক্ষেত্রে সেগুলো আমরা সাংবাদিক হিসেবে যারা কভার করেছি, কীভাবে কভার করেছে আমরা নিজেরাও জানি। এইসব ক্ষেত্রে আপনার লাশ গুমের কথা তখন কিন্তু কেউ এভাবে আলোচনায় আসে নাই বা কেউ বলে নাই যে লাশ গুম হয়েছে। এখন এগুলো বলা হচ্ছে এবং একটা নির্দিষ্ট বাছাই করা গোষ্ঠী এই কথাগুলো বলছে যাতে করে তারা এই মানুষের শোকটাকেও রাজনৈতিকভাবে ফায়দা লোটার জন্য ব্যবহার করতে পারে। আমি একটু আবার আসবো আজাদ মজুমদার, আমি তো মুহিদুর রহমানের কাছে আসতে চাই। সেটি হলো যে ঠিক যেই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে এবং এয়ারফোর্স যেই মুহূর্তে বিষয়টিকে
তারা জানতে পারে এবং খুব দ্রুতই কিন্তু সেখানে সেনাবাহিনী এবং পরে এয়ারফোর্সও গিয়ে যুক্ত দেয়। যেহেতু সেনাবাহিনী মাঠেই ছিল, তারা দ্রুত সেখানে কর্ডন করে। এই সব ক্ষেত্রে ক্রাইসিস ম্যানেজমেন্টে এতটা এবার যেটি দেখলাম যে যেহেতু শিশুরা মারা যাচ্ছে, এটি ইমোশনাল অবশ্যই একটি ব্যাপার, কিন্তু তারপরও ক্রাইসিস ম্যানেজমেন্টে কি আরেকটু সতর্ক হওয়া যেত কিনা বা আরেকটু ভালোভাবে জিনিসটাকে কাভার করা যেত কিনা? ধন্যবাদ। আমি সর্বপ্রথম এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং স্বজন যারা হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে দগ্ধ অবস্থায়, তাদের দ্রুত আরোগ্য এবং সম্পূর্ণভাবে আরোগ্য কামনা করছি। এখন বিমান বাহিনীর দুর্যোগ অথবা এই যে অ্যাক্সিডেন্ট যে হ্যান্ডলিং যে প্রসিজারটার উপর আপনি আলোকপাত করতে বলছেন, বিমান বাহিনী অথবা যে সশস্ত্র বাহিনী হোক, আমি বিমান বাহিনীটাই বলি যে আমাদের দুর্ঘটনা কিন্তু পার্ট অফ আওয়ার সিস্টেম। আমরা ধরে রাখি যে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, এজন্য কিন্তু ডেজিগনেটেড প্রসিজার সেট করা আছে, সার্চ অ্যান্ড রেস্কিউ সিস্টেম অ্যালার্ট তৈরি করা থাকে এবং যদি অফ বেস আর ইন বেস, মানে যদি আমার এয়ারপোর্টের ভিতরে যদি এক ধরনের অ্যাক্সিডেন্ট হলে পরে এক ধরনের রেসপন্স সিস্টেম, আর যদি এটা বাইরের হয়, এয়ারপোর্টের বাইরে হয়, তো ওইটার জন্য আলাদা রেসপন্স মেকানিজম রেডি করা থাকে এবং এটা কিন্তু দ্রুত দ্য মোমেন্ট একটা আমাদের কন্ট্রোল টাওয়ার থেকে অ্যালার্ট করা হবে, ঘাটিকে জানানো হয় অথবা বিমান বাহিনীকে অ্যালার্ট করা হবে যে এরকম একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছে অথবা অন্য জায়গায় মিসিং হয়েছে, সাথে সাথে কিন্তু অ্যাকশনে চলে যায়। এইভাবেই কিন্তু এটাকে তৈরি করা আছে এবং এটাকে রিহার্স করা হয় প্রতিনিয়ত। আমরা যখন আপনারা জানেন যে বাৎসরিক যে মহড়াগুলো হয়, মহড়াতে কিন্তু এই জিনিসটা আমরা করি, প্র্যাকটিস পর্যন্ত করে নেই যে অ্যাজিউমিং দ্যাট দেয়ার ইজ এন অ্যাক্সিডেন্ট অথবা একটা ইনসিডেন্ট ঘটেছে, পাইলট রিজেক্ট করেছে অথবা কোনো একটা ফোর্স ল্যান্ডিং করেছে, কীভাবে রিকভারি করতে হবে সেটা দ্রুততার সাথে। এবং এটা কিন্তু আমরা অ্যাসেস করি যারা দায়িত্বে থাকে, যেই স্কোয়াড্রন, যদি হেলিকপ্টার স্কোয়াড্রন থাকে সার্চ অ্যান্ড রেস্কিউ করার জন্য, ইঞ্জিনিয়ারিং টিম থাকবে তাদের ইকুইপমেন্ট নিয়ে ওই জায়গায় আসার করার জন্য, যে কতটা দ্রুততার সাথে এবং কী ধরনের ইকুইপমেন্ট, কোন ধরনের অ্যাক্সিডেন্ট হলে কী ধরনের ইকুইপমেন্ট লাগবে, সব কিছু কিন্তু নির্ধারণ করা আছে, একেবারে চেকলিস্ট করা সব কিছু। তো এটা আপনার এখন প্রশ্নটা হচ্ছে যে এই স্পেসিফিক টু দিস ইনসিডেন্ট, আমাদের যেটা অ্যাক্সিডেন্টটা হলো, যেহেতু এখানে সিভিলিয়ান নিহতের ঘটনা, জি, তবে আমি বলবো যে এখানে রেসপন্সটা আমরা বিমান বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী, যেহেতু এখানে আপনি জানেন যে আমাদের আর্মি ডেপ্লয়েড আছে, নৌবাহিনীও ডেপ্লয়েড আছে বিভিন্ন এলাকায়, তারা কিন্তু দ্রুত ওই জায়গায় আসার করেছে। বিমান বাহিনীর টিম জানা মাত্রই কিন্তু হেলিকপ্টার টেক অফ করেছে এবং তাদের টিম নিয়ে ওই জায়গায় চলে গিয়েছে। তো বাট এই যে আপনি আলোচনার প্রথমে যেটা আসলে এখানে আমাদের একটা যে যাদের দায়িত্বের বাইরে অনেকে কিন্তু ইমোশনাল হয়ে ওই জায়গায় চলে আসছে। এটাও কিন্তু আমি বলবো যে আমাদের নেচার, বাংলাদেশিরা যে কত আবেগপ্রবণ এবং আমরা দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা কারণে কিন্তু আসছে। আমরা কিন্তু আমরা ছোট করে দেখার কিছু নয়, সবাই কিন্তু এবং এসে কিন্তু সাহায্য করেছে। আমরা শুধু দেখেছি যে শুধু এই আর্ম ফোর্সেসের লোকজন না, স্কুলের সিনিয়র বাচ্চারা দৌড়ে এসে তারা সাহায্য করতে, তারা ফায়ার ব্রিগেডের গাড়ি, ফায়ার অ্যাপ্লায়েন্সেসগুলো ইউজ করতেছে, সবাই কিন্তু আসছে। এই আমাদের শিক্ষিকা দুইজন যারা আত্মত্যাগ করলেন, তারা এই যে হিরো হিসেবে আজকে আমাদের যে বেঁচে থাকবেন, মাহিরিন এবং মাসুকা, তারাও তো নিজের জানকে বিপন্ন করে দিয়ে আসা বাচ্চাদেরকে রেস্কিউ করতে আসছে। তো ওই ক্ষেত্রে একটা জটিলতা বলবো না, বাট হয়তো বা কোঅর্ডিনেশন, যে কারা কারা কোন দায়িত্ব পালন করবে। বাট আমার মনে হয় উইদিন শর্ট টাইম আমাদের ফায়ার ব্রিগেড, আমাদের আর্ম ফোর্সেস টিম, পুলিশ এবং সবাই কিন্তু দ্রুততার সাথে এখানে গিয়েছে এবং চেষ্টা করেছে। এটা একটু ডিফিকাল্ট টাস্ক ছিল, আপনি জানেন, যেহেতু প্লেনটা ভেঙে দেওয়ালের ভিতরে ঢুকে গেছিলো এবং বাচ্চাগুলো ভিতরে আটকানো ছিল, এখানে জানলা ভেঙে তাদেরকে করতে হয়েছে। তো এখানে অনেকগুলো প্রসিজিওর, এখানে আউট অফ বক্স। এখানে আরও একটা বিষয় যেটি যেমন আজাদ মজুমদারের কাছে জানতে চাইলাম, এই যে সোশ্যাল মিডিয়ায় এটি সবচেয়ে বেশি এটি বেশি প্রচার করা হয়েছে লাশ গুমের, কিন্তু যদিও আমরা হিসাবে যেটি পেয়েছি যে এখন পর্যন্ত 31 জনের এবং তিনটি একটু জিনিস অ্যাড করতে চাই।
আপনার ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আপনি কেউ যদি মনেও করে থাকে যে লাশ গুম হয়েছে, অভিভাবকরা তো গুম হয়ে যায় না। আপনি এই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদেরকে কেন না, আজকে এটি নিয়ে লেখাও হয়েছে এবং এটি নিয়ে বলছেন কেন তারা তাহলে অভিভাবকদেরকে কেন তারা খুঁজে বের করতে পারলেন না? কারণ স্কুল কর্তৃপক্ষ তো তারা তো রেজিস্টার্ড মেনটেন করে। না, তারা তো কোনো ইনভেস্টিগেশনে যান নাই, তাদের বলার দরকার দেখেই, কারণ ফেসবুকে তো স্ট্যাটাসটা দেয়াই যায়। না, ফেসবুকে তো যে যা ইচ্ছা তা বলতে পারে, কিন্তু ফেসবুক দিয়ে তো সাংবাদিকতা হয় না, বা ফেসবুক দিয়ে আসলে ফ্যাক্টও সবসময় স্টাবলিশ করা যায় না। ফেসবুকের নানা জনের নানা রকমের মন্তব্য আছে। কেউ কেউ হয়তো সত্যিকার অর্থেই ইমোশনাল হয়ে পড়েছেন, ইমোশনাল হয়ে পড়ে না বুঝে হয়তো এ ধরনের প্রোপাগান্ডার সাথে নিজেকে ইনভলভ করে ফেলেছেন, কিন্তু সেটা তো বাস্তব না। আমরা যারা প্রফেশনাল, আপনার এই যে বিমান বাহিনীর উনি একজন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল, ওনারা জানেন যে এইসব ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা কী। আপনি একজন সাংবাদিক, আপনি জানেন যে এরকম ক্ষেত্রে আপনার যখন একটা দুর্ঘটনা ঘটে তখন কোথায় আপনাকে যোগাযোগ করতে হবে, কার সাথে কথা বললে আপনি আসলে ক্যাজুয়ালিটির সংখ্যাটা জানতে পারবেন। আমি একজন সরকারি, এখন এই মুহূর্তে সরকারের সাথে কাজ করছি, আমি জানি সরকারের কোন এজেন্সি কিভাবে দায়িত্ব পালন করছে। তো যার জায়গা থেকে এই যদি এই দায়িত্বশীল ভূমিকাটা পালন করে তাহলে তো আর এই কনফিউশনগুলো তৈরি হয় না। এটি যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন আপনি খেয়াল করেছেন কিনা, সেইখানেও কিন্তু বেশ কিছু গোষ্ঠী বা বেশ কয়েকটি দল ছিল যারা সাংবাদিকরা ভুল তথ্য দিচ্ছে বলে সাংবাদিকদের উপরও আক্রমণ করেছে। কিন্তু এই সাংবাদিকরা কিন্তু প্রত্যেকটাই আইএসপিআর এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যগুলোই দিচ্ছিল, এবং সুনির্দিষ্টভাবে, যেমন আমাদের জার্নালিজমের, আপনি নিজে জার্নালিজমে করে আসছেন, আমার চেয়ে বেশি সময় করেছেন, আপনি জানেন যে যতক্ষণ না আমরা সূত্র থেকে নিশ্চিত না হব, প্রয়োজনে আমরা অমিট করব বাট কমিট করব না। অমিশন ইজ বেটার দেন কমিশন। আমি মৃতের সংখ্যা বাড়াবো না, প্রয়োজনে কম বলা যেতে পারে। কিন্তু এই জায়গাটি কিন্তু ওইখানে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় গণমাধ্যম কর্মীরাও আক্রান্ত হয়েছে, এবং সেখানে তাদের হয়তোবা ইমোশনাল বেশ কিছু টাচ ছিল, তবে তার পেছনে অন্য কিছুও কাজ করছিল কিনা আমি জানি না। এটা হয়তোবা অন্য কিছু তো অবশ্যই কাজ করেছে, কারণ আমরা কিন্তু যাচাই করে দেখেছি। গতকালকে একটা বাচ্চা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। সে বলছে যে অসংখ্য লোক মারা গেছে। আমরা সেই মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, তার সাথে আমরা কথা বলেছি, কোথা থেকে সে জানলো, সে শুনেছে, সে কার কাছ থেকে শুনেছে তার সাথেও কথা বলেছি, তার সাথে কথা বলে সেও আরেকজনের কাছ থেকে শুনেছে। এভাবে মুখে মুখে কথাগুলো ছড়িয়ে গিয়ে মানুষের আবেগটাকে ওই সময় উস্কে দেওয়াটা খুব সহজ ছিল, কারণ পুরো ন্যাশনাল তখন ইমোশনাল ছিল। কারণ এতগুলো বাচ্চা যখন, ফুলের মতো বাচ্চা যখন মারা যায়, তখন প্রত্যেকেই কিন্তু আবেগ আপ্লুত হয়ে যায়, এবং এই আবেগটাকেই কেউ কেউ কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি সরকারের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছে, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে। কারণ এগুলো করলে তাদের রাজনৈতিক ফায়দা লোটা সম্ভব। আপনি দেখেন সচিবালয়ে হামলা হলো, সচিবালয়ে কারা গিয়েছে? যারা আপনার এইচএসসি পরীক্ষার কথা বলে তারা গিয়েছে, কিন্তু আজকে 4 জন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে, তাদের কেউ এইচএসসি পরীক্ষার্থী না। তাহলে তাদের সেখানে সচিবালয়, তাদের ক্ষোভের কারণটা কি? আমি বুঝলাম যে সরকার এইচএসসি পরীক্ষা পিছানোর সিদ্ধান্তটা দিতে দেরি করেছে, সেই জন্য শিক্ষার্থীদের মনে ক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু যারা সেখানে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তারা কেউ এইচএসসি পরীক্ষার্থী না, তারা হচ্ছে মানে এক ধরনের ইনফিল্ট্রেটর। আমি বলবো তাদেরকে কেউ সেখানে ঠেলে দিয়েছে যাতে পরিস্থিতিটা তারা ঘোলাটে করতে পারে। এখন বাংলাদেশের এরকম একটা দুর্যোগময় পরিস্থিতিতেও যারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এদেরকে কি আপনি বাংলাদেশের মানুষের বন্ধু হিসেবে কোনোদিন ভাবতে পারবেন? এদেরকে কি কোনোদিন মনে করতে পারবেন যে এরা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশের মানুষের শুভাকাঙ্ক্ষী? এরা কখনোই তা নয়। আমি প্রত্যক্ষদর্শী হিসেবে একটা বলতে পারি যে আমি তো অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তবে এই ঘটনাটা শোনার মধ্যে বিবেকের তাড়নায় দৌড়ে চলে যাই। যখন দেখতে পেলাম যে সিএমএইচে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, আমি সিএমএইচে যেয়ে দেখেছি যে আমাদের সশস্ত্র বাহিনীর টিম, এখানে সেনাবাহিনী, তারপর নৌবাহিনী এবং বিমান বাহিনীর নির্ধারিত কর্মকর্তারা এখানে কাজ করছিলেন এই হেল্প করার জন্য, যে স্ট্যাটিস্টিক্সটা দেওয়ার জন্য। এখানে ওই স্কুলের অধ্যক্ষকে আমি দেখেছি, উনি ওখানে কথা বলছিলেন যে যাদেরকে নিয়ে আসা হয়েছে, এতে আমাদের মার্চুরিতে রাখা হয়েছে, যাদেরকে প্রথমে এনে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে, প্রত্যেকটা ডেটা কিন্তু উনি কালেক্ট করতেছিলেন, এবং এখানে সাহায্য করার জন্য কর্মকর্তাদেরকে ডিটেল করে দেওয়া হয়েছে যাতে স্কুল কর্তৃপক্ষকে এই ইনফরমেশনটা সঠিকভাবে দেওয়া হয়। তা আমি প্রত্যক্ষদর্শী হিসেবে আমি বলবো। জি, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা এই যে বিমানের বিষয়েও বেশ কিছু আলোচনা এসেছে। এটি একটি চরম টেকনিক্যাল বিষয়, কিন্তু সেটি নিয়েও আমরা আলোচনা করতে ছাড়িনি, সেটি নিয়েও কথা বলবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। মফিদুর রহমান, আপনার কাছে আর বলেছিলাম যে এটি একদমই কমব্যাট একটি বিমান, আমরা যেটি জানলাম, এবং একটি F7 সিরিজের যেটি, এবং যুদ্ধ বিমান আর কি। এই বিমান, এটি সম্পূর্ণ টেকনিক্যাল বিষয়, এগুলো আমাদের জানার কথা না, আপনারা জানবেন। এই যে বিমানটি এই দুর্ঘটনায় পড়ার পরে, এর আগে আমরা মাত্র 1 বছর আগেও দেখলাম যে কর্ণফুলীতে পড়েছে, কিন্তু তখন এত আলোচনা সিভিলিয়ানদের মধ্যে হয়নি, কারণ সেখানে পাইলট মারা গিয়েছেন এবং বিমানটি নদীতে পড়েছিল। আমি একটু জানতে চাই, জাস্ট মানুষের মধ্যে যে আলোচনাটি, সেটি হলো যে এই যে বিমান রক্ষণাবেক্ষণ, বিমান ভালো কি খারাপ, এবং এই বিমান ঠিকমতো আছে কিনা, এই যে আলোচনাগুলো আসছে মানুষের মধ্যে, এই জায়গা থেকে আপনারা টেকনিক্যাল পার্সনে আপনারা কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন? আমি 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 আমাদের যারা জনগণ যারা এখন কথা বলছে, মতামত দিচ্ছেন, আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, একদিকে চিন্তা করে যে মানুষের ভিতরে একটা সচেতনা বোধ আসছে যে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ভালো প্লেন দরকার। এইটা কিন্তু আমি খুব পজিটিভ, দেশপ্রেম, দেশের প্রেমের কারণে কিন্তু তারা কিন্তু আমাদের কষ্টে, এই যে পাইলটটা মারা গেছে অথবা ওই কষ্টের কারণে কিন্তু তারা এগুলো বলছে যে প্লেনটা হয়তো খারাপ ছিল, অন্য কোনো ফ্যাক্টর এখানে কাজ করছে। সেই জন্য আমি কিন্তু যারা এই মতামত দিচ্ছে, আমি তাদেরকে কিন্তু শ্রদ্ধা করে স্মরণ করি যে তারা আসলে দেশকে ভালোবাসার কারণে, এই অর্গানাইজেশনকে ভালোবাসার কারণে হয়তো এই কথাগুলো বলছে। কিন্তু কিছু কিছু জায়গায় আবার আরেকটা পার্ট হচ্ছে ইমোশনটা, যে এইসব সময় ইমোশনে অনেক কিছু বলে। কিন্তু আমি অ্যাজ এ প্রফেশনাল, আপনি যেটা আমাকে বলতে বললেন, আমি বলবো যে বিমানটা দুর্ঘটনা পতিত হয়েছে, একটা বিমান দুর্ঘটনা পতিত হওয়ার অনেকগুলো কারণ থাকে। আমরা যেটা জানি যে বিমান কেন, যে কোনো যন্ত্রের, সেটা ফার্স্ট হলো হিউম্যান ফ্যাক্টর, মানে যদি এটা পাইলটের কারণে হতে পারে, আরেকটা হলো যান্ত্রিক ত্রুটি হতে পারে, আরেকটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে একটা দুর্ঘটনা ঘটতে পারে, ওয়েদার খারাপ হতে পারে, বার্ড হিট হতে পারে। তো এইটা বিবেচ্য বিষয়, তদন্ত সাপেক্ষে এটাকে বের করা হবে যে কোন কারণে এটা দুর্ঘটনা ঘটেছে। তবে যে স্পেসিফিক বিমানটা নিয়ে কথা হচ্ছে, যে এটা কি অনেকেই বলছে যে এটা অনেক পুরনো বিমান। একটা কথা সত্য যে এটা পুরনো মডেলের বিমান। এটার MiG-21, যেটা নাকি 1966-এ রাশিয়া বানিয়েছিল, তাদের আদলে চায়না বানায়। কিন্তু আমাদের যে আমরা ওই বিমানটাকে আরও আপগ্রেড করে বাংলাদেশে চায়না বিক্রি করে 2089 সালে, 2006 সালে আর 2012 সালে, 12-13 সালে, এবং যে বিমানটি দুর্ঘটনা পতিত হয়েছে এটা 2012-13 সালে প্রকিউর করা, একদম মাত্র 13 বছর উড্ডয়ন হয়েছে। সো এটাকে আমরা পুরনো বিমান বলতে পারি না, বাট পুরনো মডেলের বিমান। তাই ওই ক্ষেত্রে বাট নতুন মডেল হলেও তো আমাদের দুর্ঘটনা পতিত হতে পারে। যে আমাদের জানেন যে F-35 ইউএসএতে ক্র্যাশ করেছে, একদম লেটেস্ট 5th জেনারেশন সবচেয়ে টপ রেঞ্জের ফাইটার এয়ারক্রাফট, ওটাও দুর্ঘটনা পতিত হয়েছে। তো এইটা পতিত হয়েছে, এইটা নিয়ে যদি আমরা বলি যে এটা অনেক পুরনো দেখে, এই কথাটা হয়তো সঠিক না। কিন্তু আবার বললাম যে এখন প্রশ্নটা হলো যে জনগণের যে প্রত্যাশা যে এর চেয়ে বাংলাদেশ বিমান বাহিনী আরও ভালো প্লেন থাকা উচিত, এটা আমি মনে করি যে এটা একটা সঠিক দাবি তাদের এবং দেশের জন্য। এবং আমরা অপারেটর হিসেবেও আমরা চাই আরও নতুন প্লেন আসুক, কারণ যে প্লেনটা, এটা ভালো প্লেন, এটা টেকনিক্যালি এটা কোনো সমস্যা এখন তদন্ত হলে বেরিয়ে আসবে। এটা কি ইঞ্জিন ত্রুটির জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, নাকি এটার কোনো পাইলটের ত্রুটির জন্য হয়েছে, না অন্য কোনো ফ্যাক্টর যেটা বললাম, সেটা আমরা পরবর্তীতে তদন্ত হলে পরে। এই মডেলের বিমানগুলোর দুর্ঘটনার কোনো হার আছে কিনা, মানে আগের অতীত ইতিহাস কি বলে? অতীত ইতিহাসে আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য সেফেস্ট এয়ারক্রাফট আমরা যদি অপারেট করেছি। আমাদের যেসব দুর্ঘটনা ঘটেছে, আমাদের কিন্তু আমরা হিউম্যান এররের জন্যই বেশিরভাগ ঘটেছে আর কি। যান্ত্রিক ত্রুটির জন্য যেটা হয়েছে, যেমন তদন্তে আছে, আপনি যেটা বলেন গত বছর যেটা ইয়াকে হয়েছে, ওখানে অপারেশনাল ত্রুটিও ছিল। এখন যান্ত্রিক ত্রুটির সাথে অপারেশনাল ত্রুটি ওখানে বড়টা ছিল। কিন্তু কথা হলো এই বিমানটার এখন যান্ত্রিক ত্রুটিতে বড় ধরনের ইমার্জেন্সি এ পর্যন্ত আমরা ঘটে নাই। এটা অনেকগুলো স্ট্যান্ড বাই সিস্টেম আছে, কিন্তু যেই লেভেল থেকে পাইলট এটা হ্যান্ডেল করছিল, আপনারা জানেন যে এটা একটা অবতরণের একটা পর্যায়ে, এটা প্যাটার্ন বলি, ল্যান্ডিং প্যাটার্ন, ট্রাফিক প্যাটার্ন, যেটা হলো এটা হলো একটা এয়ারক্রাফট ল্যান্ড করার জন্য একটা প্যাটার্ন ফলো করে
ল্যান্ড করতে হয় টেক অফের পরে। ওই প্যাটার্নে ছিল, ওই প্যাটার্নটাতে হাইট থেকে খুব কম, মাত্র ভূমি থেকে মাত্র 1500 ফিট, 450 মিটার অফ হাইট। এই 450 মিটার হাইটে একটা জেট বিমান যদি দুর্ঘটনার কোনো কারণে বিকল হয়ে যায়, অথবা যদি এটার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রস করে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতে যে অ্যাঙ্গেলে এয়ারক্রাফটটা সাস্টেন করতে পারবে না, থ্রাস্ট লস হয়, এখানে রিকভার করাটা খুব ডিফিকাল্ট, করা যায় না। এই থ্রাস্ট লস মানে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে? ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, অথবা প্লেনের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে একটা এই যে সার্ভাইভ করে যে প্লেনটা আকাশে ভাসে, এটা তো একটা লিফট দেয় যখন একটা বাতাসের একটা অ্যাঙ্গেলে এটাকে লিফট দিতে থাকে। লিফটটা যখন একটা সময় যদি অ্যাঙ্গেলটা ক্রস করে যায়, ক্রিটিক্যাল আমরা বলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রস করে, তখন এটাকে আর নোবার সার্ভাইভ করতে পারে, সাস্টেন করতে পারে না। এটা যদি উন্নত প্রযুক্তির বিমান হতো, তখন আবার করে কি এটাকে ওই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেতে দেয় না। যেমন এই যে মডার্ন যে ফাইটার এয়ারক্রাফটগুলো আছে না, ইভেন পাইলট যদি চেষ্টাও করে এটা পারবে না, এটা অটোমেটিক্যালি পুশ করে ওই অ্যাঙ্গেল কমিয়ে দেবে। এটা হলো অ্যাডভান্স টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মতো। বাট এই বিমানটা যুদ্ধজাহাজ যেটা কথা বলছিলাম, যে এটা 1500 ফিটে যে কোনো দুর্ঘটনা যদি অ্যাকশন নিতে যায়, এটা কিন্তু সম্ভব না রিকভার করা। যদি আপনার যেটা আপনি দেখেছেন যে ইন্ডিয়ার 787 যে পাওয়ার লস হলো, যেহেতু স্বল্প হাইটে ছিল, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, পাওয়ার থ্রাস্ট লস করে গেছে, বাই দ্য টাইম ইঞ্জিন পিক আপ করতে করতে এয়ারক্রাফট পড়ে গেছে। তো একইভাবে জেট প্লেন কিন্তু ওইটার তো অ্যারোডাইনামিক্স আছে, কিন্তু এই ডেল্টা উইং যে এয়ারক্রাফটগুলো থাকে, এগুলোর কোনো অ্যারোডাইনামিক থাকে না, ফ্লোট করার কোনো এই যে উইংয়ে ভাসমান থাকার একটা, এটাকে বলি, যদি অ্যারোডাইনামিক্সটা ভালো হয় তখন বড় বড় উইং থাকে, এটা ভাসতে পারে কিছুক্ষণের জন্য। বাট ফাইটার এয়ারক্রাফট ভাসা যায় না, এগুলোর ইট ফলস লাইক এ স্টোন। যদি থ্রাস্ট লস করে, একটা বললাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রস করে যায়, তখন আপনার প্লেনটা পড়ে যায়। এই পড়ে যাওয়াটা থেকে তাও রিকভার করা সম্ভব যদি এটা হাইট থাকে। আমাদের মিনিমাম হাইট হচ্ছে 2 কিলোমিটার, মানে 6000 ফিট পর্যন্ত চেষ্টা করা যায়। আমি যদি 15000 ফিট 40000 ফিট উপরে থাকি, একটা ধরনের ইমার্জেন্সি হয় যে আমার ইঞ্জিন অফ হয়ে গেছে, আই ক্যান রিলাইট করা সম্ভব হয়। কিন্তু যদি এটা মাটির খুব কাছে থাকে, তো ওই রিলাইটের হাইটটুকু থাকে না, তখন এটা ইট গোজ উইদাউট। এটা যদি স্পিড থাকতো, আবার যদি যখন গতি থাকতো, এখন এই আমাদের ল্যান্ডিংয়ের আগে স্পিডটা কমিয়ে আনা হয়, এই স্পিডে হাইটে কনভার্ট করাটা খুবই ডিফিকাল্ট। বাট এটা যদি আপনার একটা অপারেশন মিশনে যাচ্ছে, খুব দ্রুত যাচ্ছে, একটা ইমার্জেন্সি হলো, এই প্লেনটাকে কিন্তু উপরে নিয়ে উপর হাইটে চলে যাওয়া যায়, ক্লাইম্ব করা যায়, করে যে বিভিন্ন অ্যাকশন নেওয়া যায়, যার কারণে আবার এটা রিকভার করার সিস্টেম আছে, অল্টারনেট সিস্টেম ইউজ করা যায়। কিন্তু এইখানে কিন্তু ওই সুযোগটা পাইলটের ছিল না, যার জন্য সে চেষ্টা করেছে লাস্ট পর্যায়ে পর্যন্ত, বাট নিজেকেও বাঁচাতে পারে নাই, সে রিজেক্ট হয়েও বাঁচতে পারেনি। আজাদ মজুমদার, আপনার কাছে আসতে চাই একটু। ঠিক এই মুহূর্তে বার্ন ইউনিটে আপনি জানেন যে বিশেষজ্ঞ দল কাজ করছে। ঠিক এই মুহূর্তে যেটি আমরা শুনলাম যে উপদেষ্টা পরিষদে আজকে সিদ্ধান্ত হয়েছে যে সব ধরনের সার্বিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে কি কি ইনক্লুড হচ্ছে? প্রথমত আপনার এই শিশুদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই আপনি নিজেও বলেছেন যে সিঙ্গাপুর থেকে 2টো টিম এসেছে, আগে একটা টিম এসেছে, আজকে একটা টিম এসেছে, ভারত থেকে একটা টিম এসেছে ডাক্তারদের, আগামীকালকে চায়না থেকে একটা টিম আসবে। এই যে ডাক্তারদের নিয়ে আসা, এটা তো এই শিশুদের চিকিৎসার জন্য সরকারি উদ্যোগেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাছাড়া আমাদের যে ঢাকা একটা তো ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট, সেখানে তো যারা ডাক্তার আছেন সবাই সার্বক্ষণিকভাবে কাজ করছেন। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজে শিশুদের চিকিৎসার জন্য নিয়োজিত যারা 8টা বিশেষজ্ঞ টিমকে এই শিশুদের চিকিৎসায় এঙ্গেজ করা হয়েছে, যাতে মানে শিশুদের অন্য কোনো জটিলতাও যদি তারা ফেস করে, তাদেরকে আপনার যাতে অ্যাড্রেস করা যায় সেগুলো। তো চিকিৎসা এবং চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক এই সাপোর্টগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং যতদিন প্রয়োজন সেই সাপোর্টগুলো সরকারের পক্ষ থেকে আপাতত দেওয়া হবে। এটাই হচ্ছে মূলত সিদ্ধান্ত, কারণ আমাদের আসলে এখন প্রায়োরিটি হচ্ছে শিশুদের প্রাণ বাঁচানো। যেই ক্ষতি আমাদের হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, যে প্রাণগুলো চলে গেছে সেগুলো আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু যে প্রাণগুলো আছে এখনও, সেই প্রাণগুলোকে রক্ষা করাটাই হচ্ছে এখন সর্বোচ্চ প্রায়োরিটি। আমরা আবারও একটা বিরতির সময় হলো। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরছি।
আবারও স্বাগত ইস্পাহানি মিডিয়া পরিধির আওয়ারে। আজাদ মজুমদার, আজকে সাবেক প্রধান বিচারপতি, তিনি বাংলাদেশের 19তম প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তিনি আজকে গ্রেপ্তার হয়েছেন এবং তার নামে মামলা রয়েছে, হত্যা মামলাও রয়েছে এবং আজকে বিকেলে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা যেটি জানি যে ত্রয়োদশ সংশোধনী যেটি সংবিধানের, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা বিলোপ করা হয়, সেই সংশোধনীটির রায় তিনি দিয়েছিলেন। ঠিক এতদিন পরে এই বিষয়টি নিয়ে আসলে সামনে কিভাবে এগোবে সরকার? না, ওনাকে তো অনেক আগে থেকে খোঁজা হচ্ছিল, কারণ ওনার বিরুদ্ধে 4টা মামলা আছে। এর মধ্যে একটা হচ্ছে হত্যা মামলা। হত্যা মামলা ছাড়াও ওনার বিরুদ্ধে মানে যেটা ওনার আসলে কাজ ছিল সেটা রায় জালিয়াতি। রায় জালিয়াতির একটা গুরুতর অভিযোগ আছে ওনার বিরুদ্ধে এই তত্ত্বাবধায়ক সরকারের সাথেই। আপনার শর্ট ভার্ডিক্টে উনি যেটা বলেছেন সেটা উনি ফুল ভার্ডিক্টে গিয়ে আপনার উনি সেটা বদলে দিয়েছেন এবং পূর্ণাঙ্গ রায়টা উনি লিখেছেন হলো অবসরে যাওয়ার 16 মাস পরে। এটা নৈতিক দিক থেকেই তো এটা মানে অচিন্তনীয় একটা রায় আপনি আপনার কর্মকালে দিয়েছেন এবং সেটার পূর্ণাঙ্গ রায় দিয়েছেন আপনি অবসরে গিয়ে, আপনার অবসরে যাওয়ার 16 মাস পরে, এবং আপনার আগের যে শর্ট ভার্ডিক্ট সেটার সাথে এটার কোনো কনসিস্টেন্সি নেই। তো এই কনসিস্টেন্সি না থাকার কারণে রায় ওনার বিরুদ্ধে একজন আইনজীবী একটা মামলা দায়ের করেছে। তো এইটা খুবই গুরুতর মামলা এবং আমি সবাই জানি যে আমাদের গত 15 বছরে যে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, আমাদের এই রাজনৈতিক সংস্কৃতিতে বিরাট একটা আঘাত এসেছে ওনার এই পরস্পর বিরোধী একটা রায় বা একটা বিতর্কিত একটা রায়। আপনার তত্ত্বাবধায়ক সরকারের জন্যও কিন্তু একসময় এই আওয়ামী লীগই 173 দিন হরতাল করেছিল আপনার তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করার জন্য। তো তারপর এই ওনাকে উনি নিজে হয় ব্যবহৃত হয়েছেন অথবা নিজে স্বেচ্ছায় ওনার দলীয় আনুগত্য প্রকাশ করার জন্য উনি এমন একটা বিতর্কিত রায় দিলেন যে রায়ের ফলে বাংলাদেশের তিনটা নির্বাচন আপনার অনেকটা হাওয়া হয়ে গেল, মানে যেখানে সাধারণ মানুষের ভোট দিতে পারে নাই। দেশ থেকে আসলে গণতন্ত্রই নির্বাসিত হয়ে গিয়েছিল ওনার এই বিতর্কিত রায়ের কারণে। তো এইটা তো মানে অনেক বড় ধরনের অপরাধ। প্রধান বিচারপতির অবস্থান থেকে কি ব্যবহৃত হওয়া যায়? ব্যবহৃত উনি তো হয়েছেন, এটা তো মানে হয়েছেন, এই অভিযোগটা তো আছে ওনার বিরুদ্ধে এবং এটা আমি মুখে বলছি না, এটা কোনো মানে আমি পারসেপশনের কথা বলছি না, এটা তো ওনার বিরুদ্ধে সরাসরি এই বিষয়ে মামলাই হয়েছে। এখন একজন মামলা যখন দায়ের করে, যখন মামলাটা নথিভুক্ত হয় তখন তো এই অভিযোগের নিষ্পত্তি হতে হবে। উনি কি জনগণের ব্রিজ অফ ট্রাস্ট, যেটা বিশ্বাস ভঙ্গ, জনগণের যে শপথ নিয়ে বিচারপতি হন, সেই জায়গাটি ঠিক রাখলেন? সেটা উনি শপথ নিয়ে উনি কি করেছেন না করেছেন, ওনার কি রায় দিয়েছেন না দিয়েছেন, এখন সেগুলো নিয়ে তো প্রশ্ন উঠেছে, সেগুলো নিয়ে মামলা হয়েছে। এখন এই মামলাগুলো আপনার এখন ট্রায়ালে যাবে, ট্রায়ালে গেলেই আসলে ওনার ভূমিকাটা আমরা আরও পরিষ্কারভাবে জানতে পারবো। কিন্তু যদি আপনি সাদা চোখে দেখেন, সাদা চোখে ওনার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত হয়ে গিয়েছিল ওনার একটা বিতর্কিত রায়ের ফলে। তাহলে তো ফ্যাসিজম প্রতিষ্ঠা হওয়ার এক ধরনের, ওনার এই রায়টা পরবর্তীতে অন্য বিচারকদের কাছে টিকে নাই, কারণ এই ওনার সিদ্ধান্তটা তো আনকনস্টিটিউশনাল ঘোষণা করে পরবর্তীতে আবার রায় এসেছে। দ্যাট মিনস হচ্ছে যে ওনার সিদ্ধান্তটাও ত্রুটিপূর্ণ ছিল বা এরকমও তো অভিযোগ আছে। ওই সময় আমি ঠিক একেবারে সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারবো না যে এইটা একটা বিভক্ত রায় ছিল, বিচারপতিরা বিভক্ত ছিল, উনি ওনার অথরিটি প্রয়োগ করে প্রধান বিচারপতি হিসেবে এই রায়টা জনগণের উপর চাপিয়ে দিয়েছেন। তো এইরকম একজন বিতর্কিত ব্যক্তি আপনার, এবং উনি শুধু বিতর্কিত না, উনি পরবর্তীতে অবসর জীবনেও আওয়ামী লীগের সুবিধাভোগী একজন ব্যক্তি। তো এরকম একজন বিতর্কিত ব্যক্তি, তার বিরুদ্ধে তো অভিযোগ আছে, অভিযোগ থাকলে তাকে তো গ্রেফতার করতেই হবে। পুলিশ বলছে যে 1 বছর তিনি আত্মগোপনে ছিলেন, কিছুক্ষণ আগে এই জায়গাতেই ছিলেন, এবং 1 বছর তার মতো একজন ভিভিআইপি মানুষ কিভাবে আত্মগোপনে থাকে? উনি ভিভিআইপি কিনা আমি জানি না, উনি একটা ভিভিআইপি বলতে হলো যে প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, উনি একজন সাবেক প্রধান বিচারপতি, কিন্তু উনি অতি অবশ্যই একজন বিতর্কিত ব্যক্তি এবং ওনার বিতর্কিত ভূমিকার কারণে দেশের মানুষকে অনেক সাফার করতে হয়েছে। ওনার উপর দেশের মানুষেরও অনেক রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান আছে। কারণ উনি যদি সেই সময় ওনার বিবেকটাকে কাজে লাগিয়ে সঠিক একটা রায় দিতেন, তাহলে বাংলাদেশের এই
আপনার গণতান্ত্রিক যে যাত্রাটা সেটা একটু ভিন্ন রকম হতে পারতো। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হতে হতো, হয়তো বা এই জুলাই বিপ্লবে এতগুলো ছাত্র যে প্রাণ গিয়েছে এই বিপ্লবের প্রয়োজনই পড়তো না। আপনার গণতন্ত্র যদি সঠিকভাবে থাকতো, নির্বাচনগুলো যদি জনগণ ভোট দিতে পারতো এবং নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার যদি দেশের দায়িত্বে থাকতো, তাহলে দেশের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিগুলো হতো না। তো এইগুলোর দায় দায়িত্ব তো ওনাকে নিতে হবে। তো এই দায় দায়িত্বর কারণে হলেও তো ওনার বিরুদ্ধে যে জনমনক্ষোভ ওনাকে গ্রেপ্তার করা এয়ারভাইস মার্শাল মফিজুর রহমানের কাছেও আসতে চাই যে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তিনি বিচারপতি থাকাকালীন তিনি ত্রয়োদশ সংশোধনীর যে রায় দিয়েছিলেন, যেটি আজাদ মজুমদার বললেন যে তিনি অবসরে গিয়ে এই পূর্ণাঙ্গ রায়টি লিখলেন, সেটি তখনও কিন্তু সমালোচিত হয়েছিল। কিন্তু সরকার সেই সময়কার যে সরকার ছিল সেই সরকারের এক ধরনের প্রচ্ছন্ন না, একদম প্রত্যক্ষ সমর্থনের কারণে কেউ কোনো জায়গাটি ওইভাবে নিরূপিত হয়নি। সেক্ষেত্রে এই উদাহরণটি কি রাষ্ট্রের জন্য কি উপলব্ধি এনে দেবে? আমি মনে করি যে আইন সবার জন্যই প্রযোজ্য, সেটি বিচারপতি থাকেন অথবা একজন সাধারণ জনগণ থাকুক। আইনের যদি কেউ আমরা টুইস্ট ম্যানিপুলেট করার চেষ্টা করি আইনের ইন্টারপ্রিটেশনটা, তার যোগ্য জবাব পেয়ে যাবে তার জীবনদশায়। এটা আসলে একটা লেসন টু সবার জন্য, যে আমি নিজেকে সব কিছু ঊর্ধ্বে মনে করাটা ঠিক হবে না। আমি যদি একটা দায়িত্বে থাকি, এই দায়িত্বে আমার যা করা উচিত এবং এটা আইনসম্মতভাবেই করা উচিত। আমি যদি আমি ওভারডু করি, তো এটা কনসিকুয়েন্স আমাকে ফেস করতে হবে। আমি মনে করি ওই জায়গাটাতেই আমার মতামত আর কি। একজন প্রধান বিচারপতির অবস্থান থেকে তিনি যে কাজটি করলেন, পদবি বা যেটি আজাদ মজুমদার বললেন ব্যবহৃত হওয়া, সেই জায়গাটা কি এই ধরনের পদের ক্ষেত্রে মূল্যায়ন করা হয়? তাহলে অন্যান্য প্রধান বিচারপতিদের বিষয়গুলো কেমন হবে, বা মানুষের কাছে এই পদগুলো আসলে কিভাবে সামনে আসবে? যে প্রধান বিচারপতি হলেও তিনি এরকম এত বড় ঘটনা যে যেটি তার কাজ, সেই কাজটিকেই তিনি বিতর্কিত করে ফেললেন, জালিয়াতি করলেন। সেটাই তো এখন আমাদের জুলাই বিপ্লবের যে স্পিরিটটা একটা আমাদের যে এতগুলো মানুষের জীবন গেল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, তো এই নতুন করে একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন, যদি এই জিনিসগুলো কগনিজেন্সে না নেওয়া হয় তাহলে তো এটা বিফলে যাবে। আমি মনে করি যে এটা সরকার যথার্থভাবেই ওইভাবে মূল্যায়ন করবে। আমি একটু আজাদ মজুমদারের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই আরেকটি বিষয় দেখেছেন যে আজকে উপদেষ্টা পরিষদে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি হলো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই দলীয় প্রতীক দেওয়ার পরে স্থানীয় সরকার নির্বাচনে যে সহিংসতা দেখা গিয়েছিল, সেই জায়গাটিকে আপনার মনে আছে কিনা? জি যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রেখে এটাকে উন্মুক্ত করে দেওয়ার ব্যাপারে আমার মনে হয় দেশে ইতিমধ্যে একটা পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু এই বিষয়ে কোনো আপত্তি আসে নাই যে এটাকে আবার দলীয় প্রতীকে, এটা দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আমরা বেশ কয়েকটা দেখেছি। আসলে দলীয় প্রতীক থাকুক আর না থাকুক, এর আগে গত কয়েকটা স্থানীয় সরকার নির্বাচন কিভাবে হয়েছে আমরা সবাই আসলে দেখেছি। এখানে পিক অ্যান্ড চুজের একটা বিষয় ছিল, সরকার যাকে মনে করেছে বেশিরভাগ ক্ষেত্রে সেই নির্বাচিত হয়েছে, আর জনগণের তো আসলে ভোটাধিকার ছিলই না। সো সেটা দলীয় প্রতীকে হলেই কি আর দলীয় প্রতীক ছাড়া হলেই কি। তো সামনে ভবিষ্যতে যখন স্থানীয় সরকার নির্বাচনটা হবে, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারও মনে করে যে সেটা এমনভাবে হওয়া উচিত যাতে সেখানে দলীয় সম্পৃক্ততা থাকবে না, এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে সক্রিয় আছে দেশে, তারাও কিন্তু এই বিষয়টাকে সমর্থন দিয়েছে যতটুকু। মহিদুর রহমান, আপনার এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? না, আমি এই ব্যাপারে মন্তব্য, আমি আজাদ মজুমদার আপনার কাছে শেষ প্রশ্নটি রাখবো। আপনি সম্ভবত শুনেছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সম্প্রতি একটি মন্তব্য করেছেন, সেটি হলো সরকারের মধ্যে আরও একটি সরকার আছে। আমরা জানি না এটা উনি কি বোঝাতে চেয়েছেন, আপনার কোনো বোঝেন কিনা যে এটি কি বলতে চেয়েছেন? আমি আসলে অত জ্ঞানী না, ওনারা জ্ঞানীগুণী মানুষ, ওনারা অনেক কিছু দেখেন যেগুলো আমরা সাধারণ মানুষ দেখি না। উনি কি দেখেছেন, কি দেখে এই মন্তব্য করেছেন, আমার মনে হয়
আপনি ওনার সাথে কথা বললেই এই না বিষয়ে উনি পরিষ্কার এটাই ধারণা পাবেন। একদমই ওপেন ডিসকাশনেই তিনি বলেছেন যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং বিভিন্ন জায়গায় মানে তাদের শিথিলতা দেখে তার মনে হয়েছে, তিনি এইভাবে বলেছেন যে সরকারের ভেতর আরও একটি সরকার কাজ করছে। না, তো শিথিলতা দেখলে তো আরেকটা সরকার কাজ করলে তো তারাই সেই শিথিলতা আপনার তখন দূর করে দেবে, যদি বিষয়টা এরকমই হয়। আমি জানি না আসলে এই বিষয়ে আমার পক্ষে মন্তব্য করা উচিত হবে না, এই কারণে যে উনি কি ভেবে বলেছেন আমি আসলে পরিষ্কার নই এই বিষয়টা। আর যেহেতু ওনারা জ্ঞানী মানুষ, আমাদের সমাজে সম্মানী মানুষ, ওনারাই ভালো বলতে পারবেন যে ওনারা আসলে কোনো সমস্যা দেখছেন কিনা। আপনাদের দুজনকেই আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, মীর জাফর ছিলেন নওয়াব সিরাজউদ্দৌলার সেনাপতি। মীর জাফরের কাজ ছিল নওয়াব সিরাজউদ্দৌলার নির্দেশ মেনে বাংলা, বিহার, উড়িষ্যার এই 3 রাজ্যকে রক্ষা করার। মীর জাফর সেই জায়গাতে ঠায় দাঁড়িয়েছিলেন তার সেনা বাহিনীকে নিয়ে। অর্থাৎ মীর জাফরের যে কাজটি ছিল সে কাজটি তিনি করেননি। এরপর থেকে বাংলায় কেউ আর মীর জাফর নামটি রাখেনি। মীর জাফর বলতে বিশ্বাসঘাতকতা বোঝায়। অর্থাৎ একজন বড় পদে থাকা, সেটি সাবেক প্রধান বিচারপতি হতে পারে, সেটি প্রধানমন্ত্রী হতে পারে, সেটি রাষ্ট্রপতি হতে পারে, সেই পদে থেকে একজন ব্যক্তি যদি তার শপথের জায়গাটিকে ভুলে যায়, যেভাবে মীর জাফর যখন বলেছিল যে যেই শপথ নেওয়ার সময় তাদেরকে বলতে হয় যে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশ রক্ষার স্বার্থে কাজ করে যাব, সেই জায়গাটিতে মীর জাফর যেমন প্রতিষ্ঠিত বিশ্বাসঘাতক। আমি জানি না আমাদের যাদের কথা আসছে, আজকে একজন প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছে, 2 দিন আগে 2 জন প্রধান নির্বাচন কমিশনার আটক আছেন। এই জায়গাগুলোকে কিভাবে আগামী দিনে বাংলাদেশ মূল্যায়ন করবে সেটি দেখার বিষয়, এবং এর থেকে কি শিক্ষা আসবে সামনে সেটিও দেখার বিষয়। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।